তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষায় যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। আর 2025-এ ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে। তো বর্তমান যে টিউশন চলছে পঞ্চম অধ্যায় রানিং, এখান থেকে আমি তোমাদের সমস্ত টিকা কমপ্লিট করে দিয়েছি নিরপেক্ষ অধ্যায় থেকে। যে টিকাগুলো পড়লে 100% কমন দেখে নেবে তোমরা, প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর কি এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি, তারপরে লজিক শুরু করেছি। এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসবে, 8 মার্কের, একটা লজিক আসবে, একটা নোট আসবে। নোট কমপ্লিট হয়ে গেছে, 8 মার্কের লজিকও শুরু করেছি। তো এরকম করে দুটো করে প্রশ্ন আসবে। তো প্রশ্নটা কি, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। এটা হচ্ছে লজিকের প্রশ্ন। তো প্রশ্ন যুক্তি এরকম থাকবে, তো যুক্তি এখানে যে কোনো দিতেই পারে। তো যা যা লজিক আসবে আমি সব লজিকগুলো করাচ্ছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে নিরপেক্ষ ন্যায় টোটাল নিয়ম কিন্তু 10টা নিয়ম আছে, কিন্তু আমি তোমাদেরকে এমন 4টা নিয়ম করাচ্ছি যে 4টা নিয়মের মাধ্যমে সমস্ত লজিক তোমরা কমপ্লিট করতে পারবে, সমস্ত লজিক সেভাবেই আমি শিখিয়েছি তোমাদের, ঠিক আছে। তো আমি কি নিয়মের, তার মধ্যে প্রথম যে নিয়ম শিখিয়েছি সেই নিয়মটা লঙ্ঘন করলে সেটা চারিপদ ঘটিত দোষ হয়, এর ফলে সংস্থার মূর্তি দোষ বিচার কীভাবে হয় সেটা কমপ্লিট হয়ে গেছে। তো একই প্রশ্ন থাকবে, ওটাও একই প্রশ্ন, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো। একই প্রশ্ন, সেটাও একই প্রশ্ন, কিন্তু জাস্ট এখানে যুক্তিটা আলাদা থাকবে, যার ফলে ওটা চারিপদ ঘটিত দোষ হলো না তোমার এর আগে যে আরেকটা, তারপরে যে দ্বিতীয় নিয়মে যে লজিকটা করিয়েছি লঙ্ঘন করলে যেটা অব্যাপ্য হেতুদোষ হয়, তার ফলে তার দোষ বিচার সংস্থান মূর্তি কীভাবে বার করতে হয় সেটাও শিখিয়েছি। আর তৃতীয় নিয়ম যেটা ক্লাস চলছে সেটা থেকে আমি কি বার করেছি, অবৈধ সাধ্যদোষ, ঠিক আছে। তৃতীয় নিয়মের মধ্যে একটা হয় অবৈধ সাধ্যদোষ আর একটা হয় অবৈধ পক্ষদোষ, ঠিক আছে। তো অবৈধ সাধ্যদোষ লজিকটা আমার কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। তার ফলে যে অবৈধ সাধ্যদোষ হলে কি দোষ হবে, দোষটা অবৈধ সাধ্যদোষ, বিচারটা কেমন হবে, তার সংস্থান কী হবে, মূর্তি কীভাবে হবে সেটা সব শিখিয়েছি। আর আজকে আমি তোমাদের হচ্ছে নতুন লজিক শেখাচ্ছি, সেটা হচ্ছে অবৈধ পক্ষদোষ। তো তৃতীয় নিয়মের ফলে আমি তোমাদেরকে বলেছিলাম 2টা দোষ হতে পারে, একটা অবৈধ সাধ্যদোষ, একটা অবৈধ পক্ষদোষ। তো অবৈধ সাধ্যদোষ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শেখাচ্ছি তোমাদের অবৈধ পক্ষদোষ, ঠিক আছে। তো প্রশ্নটা কি ভালো করে দেখো, মানুষেরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং তারা সকলেই দ্বিপদ বিশিষ্ট, কাজেই সকল দ্বিপদ বিশিষ্ট জীবই বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এটা যুক্তি। তো এটা তো আশা করি তোমরা বুঝেই গেছো, যেহেতু আমি শুরুতেই বলে দিয়েছি অবৈধ পক্ষদোষের লজিক, না হলে তোমরা বুঝতে পারবে না আমি কোন লজিকটা করাচ্ছি। তো শুরুতে আমি আইডেন্টিফাই করে দিয়েছি যে এখন যে লজিক, এমন একটা উদাহরণ নিয়েছি সেটা কিন্তু অবৈধ পক্ষদোষ লজিক হবে, ঠিক আছে। তো এখানে এই অবৈধ পক্ষদোষের লজিক করতে গিয়ে দেখবে আগের যে লজিকগুলো হয়ে গেছে, আগের যে লজিকগুলো যেগুলো মনে করো চারিপদ ঘটিত দোষ হয়ে গেছে, তারপর অব্যাপ্য হেতুদোষ হয়ে গেছে, তারপর অবৈধ সাধ্যদোষ হয়ে গেছে। তো এমন একটা যুক্তি নিয়েছি যে যুক্তিটাতে দেখবে আগের কোনো দোষটাই ঘটবে না, মানে আগের সবগুলো নিয়ম পালন হবে, এর ফলে চারিপদ ঘটিত দোষও হবে না, অব্যাপ্য হেতুদোষও হবে না, অবৈধ সাধ্যদোষও হবে না। কি হবে এমন, তারপরে মানে তারপরে মানে সিরিয়ালি যে লজিকগুলো করতে হচ্ছে, এর ফলে যে দোষটা আসবে সেটা অবৈধ পক্ষদোষ। তো আমি একটাই কথা এই জন্যই তোমাদেরকে বলতে চাচ্ছি যে লজিক উড়ে এসে জুড়ে বসে লজিক তুমি কখনোই করতে পারো, লজিক একটা সিস্টেমে হয়, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে অধ্যায় ধরে ধরে লজিক ক্লাসগুলো করবে, তবেই তুমি মাঝখানে যদি ঢুকে যাও, মাঝখানে ঢুকে ওই মানে সমুদ্রের মাঝখানে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তুমি সাঁতার কেটে মানে জল খেয়ে মানে অবস্থা শেষ হয়ে যাবে, তুমি কিছুই করতে পারবে না। ঠিক তেমনি লজিকটাও তাই, সিস্টেমেটিক আসতে হবে, তবেই তুমি তোমার মাথার মধ্যে সব ঢুকবে, আর সিস্টেমেটিক না আসলে মাঝখানে কিছুই ঢুকবে না। তাই এই জন্যই বলছি যেগুলো এই যে 5টা অধ্যায় রানিং চলছে ক্লাস, যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, বচনের বিরোধিতা কমপ্লিট হয়ে গেছে, অমাধ্যম অনুমান কমপ্লিট হয়ে গেছে, তারপর নিরপেক্ষ ন্যায় অধ্যায়। তো নোটগুলো তো তুমি প্লেলিস্টে গিয়ে অধ্যায় ধরে নোটগুলো এমসিকিউগুলো তুমি লিখে নিচ্ছ, ঠিক আছে, কিন্তু লজিকগুলো যদি সিস্টেমেটিক তুমি না করো, সিস্টেমেটিক বলতে কি, যেমন মেইন ক্লাস ওগুলো কমপ্লিট হয়ে গেছে, যেমন বচন অধ্যায় লজিক, শুরুতে বচন যেভাবে নিয়ম থেকে স্টেপ বাই স্টেপ সমস্ত ক্লাসগুলো একদম সুন্দর করে সাজানো আছে খাতার মতো, সিস্টেম বাই প্লে লিস্টে একদম সিলেক্ট করো যুক্তি অধ্যায় না বচন অধ্যায়, না বচনের বিরুদ্ধে, না অমাধ্যম অনুমান, কোন অধ্যায়
সিলেক্ট করো, সেখানে গিয়ে পরপর সব সুন্দর করে খাতার মতো সাজানো আছে, একটার পর একটা লজিক করতে সব মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক তেমনি নিরপেক্ষণের লজিক বুঝতে গেলে নিরপেক্ষণের শুরুতে কোন লজিকটা শিখিয়েছিলাম সেটা দেখো ভালো করে। শুরুতে লজিক একটার পর একটা নিয়ম লঙ্ঘন করছে, একটার পর একটা লজিক প্র্যাকটিস করেছি, নিয়ম লিখিয়েছি, প্র্যাকটিস করেছি। তো এগুলো স্টেপ বাই স্টেপ দেখো, তবেই তোমাদের মাথায় সব ঢুকবে, ঠিক আছে? এটা হলো তোমাদের লজিক বোঝার কৌশল, আমি বলে দিলাম। সে যে কোনো আমার ফিলোসফির যে কোনো লজিক আমার ক্লাস করতে গেলে ওইভাবেই ক্লাসগুলো করবে, লজিক 100% শিখবে। পুরো টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে। তো চলো এখনটা ক্লাসটা করে নেওয়া যাক। একই সিস্টেম কি সিস্টেম, যে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে যৌক্তিক আকারটা সাজাতে হবে, যেটাকে বলে আদর্শ আকার। আমি ওই যে বললাম প্রশ্ন একটাই, এই প্রশ্নটাই থাকবে, এখানে চেঞ্জ হবে। পরীক্ষা তো আর বলে দিবে না যে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। তো কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেটাই তো আমি তোমাদেরকে শেখাচ্ছি, যে এটা কোন দোষ হবে। তো যেহেতু আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটাই হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে কিভাবে বার করতে হবে আমি বলে দিয়েছি, যৌক্তিক আকার বা আদর্শ আকার একই ব্যাপার। যৌক্তিক আকার, তো সবার প্রথমে কি করতে হয়, সিদ্ধান্ত বার করতে হয়। সিদ্ধান্ত কি করে বার করবে আমি শিখিয়ে দিয়েছি, নিয়ম প্রত্যেকটা ক্লাস করে দেখবে, একই কথা বলেছি। অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত, ঠিক আছে? তো ভালো করে দেখে নাও, কাজে মিলে গেছে, এই যে কাজে মিলে গেছে, তাহলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, মানে সকল দ্বিপদ বিশিষ্ট জীবী হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এটা হবে সিদ্ধান্ত, ঠিক আছে? তার মানে এটা কোন বচন হবে, এ বচন হবে। আলটিমেটলি এ বচন তোমার পিছন ছাড়ছে না, এই জন্য বললাম লজিকগুলো সিস্টেমেটিক করো, যেভাবে করে দিয়েছি সেভাবে করো, নোট থেকে শুরু করে লজিক যেভাবে করিয়েছি সেভাবে করো। সবার প্রথমে সিদ্ধান্ত, তো 3টা লাইনের মধ্যে নিচ থেকে উপরে উঠতে হবে। তো এটা হচ্ছে এ বচন হবে, সকল দ্বিপদ বিশিষ্ট জীব হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এটা এ বচন। তো বচনটা করে নিই। এ বচন, ব্যাস এই বচন হয়ে গেল। এবার আমরা কি করব, পদগুলো নাম দিয়ে দিই। সিদ্ধান্ত যেটা হলো সেটার নাম এস দিয়ে দিই, বিধেয়পত্তার নাম কি দিই, পি দিয়ে দিলাম। তো হয়ে গেল, এসপি দিয়ে দিলাম। তারপর কি করব, দ্বিতীয় লাইন কি করে বুঝবো, এখানে এই যে এস শব্দটা যেখানে থাকবে সেটা, এস মানে কি দ্বিপদ বিশিষ্ট শব্দটা যেখানে থাকবে সেটাই। তো ভালো করে দেখে নাও দ্বিপদ বিশিষ্ট কোথায় আছে। একটা লাইন তো হয়ে গেছে, এই লাইনটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা বাদ পড়ে থাকলো কয়টা, এই যে এটা লাইন আর এটা লাইন। মানুষেরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং তারা সকলেই দ্বিপদ বিশিষ্ট, তার মানে দ্বিপদ বিশিষ্ট জীব এই যে এখানে আছে, তার মানে দ্বিতীয় নাম্বার লাইন হবে এটা। এবার তারপর তুমি ভাবছো যে বচনটা করবো কিভাবে, বুঝতে পারছি না, ভালো করে দেখুন একটু লুকিয়ে আছে। তারা বলতে কারা, তারা বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে মানুষদেরকে বোঝানো হয়েছে। কারণ প্রথমে কি বলেছে ভালো করে দেখো, এই ধরনের নিয়ম লজিক কিন্তু আমি আগেও করিয়েছি। হ্যাঁ, মানুষেরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং তারা সকলেই, মানে এখানে উদ্দেশ্যপত্র এখানে লুকানো, তারার মধ্যে লুকানো আছে, তারা বলতে মানুষদেরকে বোঝানো হয়েছে। তাহলে এখানে মানুষদেরকে বলা হয়েছে, তাহলে এটাও এ বচন হবে, সকল মানুষ হয় দ্বিপদ বিশিষ্ট জীব। বুঝাতে পারলাম? সকল মানুষ হয় দ্বিপদ বিশিষ্ট জীব। এটা কোন বচন, এটাও কিন্তু এ বচন হলো, ঠিক আছে? এবার দেখো দুইটা হয়ে গেল, তাহলে যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে পড়ে থাকলো কি, যে এটা পড়ে থাকলো মানুষেরা বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এটাও কিন্তু এ বচন হয়ে যাবে, ঠিক আছে? তার মানে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এবার দেখো আরেকটা কথা, এখন যদি তোমাদের মধ্যে যদি হঠাৎ করে লজিক করতে এসে, স্যার এটা সকল মানুষ হয় দ্বিপদ বিশিষ্ট কেন হলো, তাহলে তুমি শুরুতে এখন সরিয়ে সরে আর কখ শেখো, ঠিক আছে? কারণ উচ্চ মাধ্যমিকে পড়তে গিয়ে যদি এখন স্যার আমি বানান পড়তে পারছি না, একটা পদ্য পড়তে পারছি না, গদ্য পড়তে পারছি না, তাহলে তোমাকে সরিয়ে সরে কখ আবার শিখতে হবে। বিষয়টা হচ্ছে সেরকম,
ফিলোসফিতে লজিক, এই যে বচন আমি বললাম শুরুতে বচন শুরু হয়েছিল কোন অধ্যায়, যুক্তির পর পরের অধ্যায়, ওইখান থেকে তোমার লজিকের সূত্রপাত, একটার পর একটা স্টেপ বাই তোমার লজিক চলছে। তো বচন শুরুতে শেখা হয়ে গেছে, যেখান থেকে 8 মার্ক আসবে পরীক্ষায়, সঙ্গে নোট সব। তো বচন শিখলেই তুমি তবেই ফিলোসফি শিখতে পারবে, কারণ শুরুতেই বচন এখন অতীত হয়ে গেছে, ঠিক আছে। একটার পর একটা বচন শেখা হয়ে গেছে, বচনের বিরোধিতা শেখা হয়ে গেছে, অমাধ্যম অনুমান, তারপর নিরপেক্ষ ন্যায়। তো প্রত্যেকটা লজিকে বচন লাগছে, তাহলে বচন শেখার নিয়ম সব ক্লাস কমপ্লিট। এখন আর বচন শিখে লাভ নেই, এখন নতুন লজিক, ঠিক আছে। তো এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, লজিকের আগের ক্লাস করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। সিস্টেমেটিক লজিক না করলে কোনোদিনও বুঝতে পারবে না। হ্যাঁ, তাহলে কি হলো, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটাও কিন্তু এ বচন হয়ে গেল, এটাও এ বচন, ঠিক আছে। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বা বুদ্ধিবৃত্তি সম্পন্ন দিলেও হতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সাজানো হয়ে গেল। এবার আমরা কি করব, সাজানোর পর এবার আমরা নিয়মটা অ্যাপ্লাই করব। এবার পদগুলো মিলিয়ে নাও, পদগুলো ভালো করে দেখো। এই যে প্রথম, এটার নাম কি দিয়েছো, দ্বিপদ বিশিষ্ট জীব, তারপর এটা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তো এই পদ মিলাতে গিয়ে প্রথম নিয়মটা থেকে অ্যাপ্লাই হতে হবে, ভালো করে দেখে নাও। প্রথম নিয়ম কি, ন্যায়ের নিয়মগুলো 4টা নিয়ম আমি তোমাদেরকে শিখিয়েছি, প্রত্যেকটা লজিকে আমি বলেছি, প্রত্যেকটা একইভাবে লজিক অ্যাপ্লাই করতে হবে। শুরু থেকে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, তারপর তৃতীয় নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। তো শুরুর নিয়মটা কি, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না বা তার কমও না। যদি 3টির বেশি অর্থাৎ 4টি পদ থাকে, তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে। তো মিলিয়ে নিই, এটা যদি এস পদ হয়, তো এই শব্দটা সেম শব্দ থাকলে এটা এই যে এস পদ হয়ে গেল, দ্বিপদ বিশিষ্ট মিলে গেল। তারপর যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এই যে এটাও, হ্যাঁ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব একই ব্যাপার, ঠিক আছে। এটাও কিন্তু পি, হ্যাঁ, তাহলে পিপি মিলে গেল। তারপর দেখো মানুষ, এস আর পি মিলানোর পর, তাহলে দ্বিপদ বিশিষ্ট দ্বিপদের সেম শব্দ একটা পদ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটা সেম শব্দ দুটো পদ, আর বাকি যে দুটো পদ থাকলো যে মানুষ আর মানুষ, এটার নাম কি এম পদ। তাহলে 3টা পদ মিলে গেল, প্রত্যেকটা পদ দুবার করে বসে। এস সেম শব্দ, দ্বিপদ বিশিষ্ট মিলে গেল, বুদ্ধিবৃত্তি সম্পন্ন মিলে গেল, 2টা পদ হলো। আর বাকি যে দুটো এসপি মেলানোর পর বাকি যেটা পড়ে থাকবে সে এম পদ। তো এম পদ, মানুষ মিলে গেল এম পদ, তার মানে সেম শব্দ এম পদ, তার মানে 3টা পদই হলো। প্রথম নিয়মটা পাস, 3টা পদই হয়ে গেছে, এই নিয়মটা পাস হয়ে গেল, ক্লিয়ার। তারপর এই নিয়মটা পাস হয়ে গেলে কি করব, দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করব। প্রত্যেকটা লজিক একইভাবে নিয়ম অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় নিয়ম কি, ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষে দুষ্ট। তো চলো, এই নিয়মের ক্ষেত্রে আমাদেরকে হেতুপদটা দেখতে বলছে, হেতুপদ মানে এম পদ। তো এ বচনের উদ্দেশ্য পদ কি, ব্যাপ্য, তার মানে ব্যাপ্য হয়েছে, ব্যাপ্য হলেই হয়ে গেল, ব্যাস। তার মানে দ্বিতীয় নিয়মটা পাস হয়ে গেছে, আর অব্যাপ্য হেতুদোষ হলো না, ব্যাস। যে লজিকটা আমি কমপ্লিট করে দিয়েছি। এবার মনে যদি প্রশ্ন হয় স্যার অব্যাপ্য হেতুদোষ কেমন হয়, তাহলে তো তোমাকে আগের লজিকটা করতে হবে, কারণ সিস্টেমেটিক একটার পর একটা লজিক কিন্তু ক্লাস চলছে, ঠিক আছে। এবার কিন্তু আমি এখন যে লজিকটা করে সেখানে অব্যাপ্য হেতুদোষ হলো না কেন, কারণ এখানে হেতুপদ পাস আছে। তো দোষ কেন হলো সেটার আগের লজিকটা দেখো, অব্যাপ্য হেতুদোষের লজিকটা দেখো, তাহলেই বুঝতে পারবে কেন দোষ হলো, ঠিক আছে। তো ক্লিয়ার হয়ে গেল, তার মানে দ্বিতীয় নিয়মটা পাস। এবার তৃতীয় নিয়মটা কি বলছে, ন্যায়, দ্বিতীয় নিয়ম পাস হলো, তবে তৃতীয় নিয়ম দেখবো অ্যাপ্লাই করে, একটার পর একটা নিয়ম অ্যাপ্লাই করে দেখতে হবে। ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মের ক্ষেত্রে হেতুপদের নিয়ম তো এখানে কমপ্লিট হয়ে গেছে, তারপর বাকি কি থাকলো, এস আর পি। এই নিয়মের ক্ষেত্রে আমাদেরকে এস আর পি কে দেখতে বলছে, এস আর পি পদকে দেখতে বলছে। ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না।
কিন্তু যদি সাধ্যপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে অবৈধ সাধ্যদোষ ঘটবে। এটা তো আমি এর আগে লজিকটা করিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। তারপরে এটার ক্ষেত্রে আরেকটা ঘটবে, সেটা হচ্ছে অবৈধ পক্ষদোষ। এদের পক্ষপদ যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে। তো এখন আমি যে লজিকটা করাচ্ছি সেটাতে ভালো করে দেবো। এই নিয়মের ক্ষেত্রে এবার অবৈধ পক্ষদোষ ঘটবে, অবৈধ সাধ্যদোষ ঘটবে না। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কি করে বুঝলেন যে এটাতে অবৈধ সাধ্যদোষ ঘটবে না? হ্যাঁ, অবশ্যই বুঝবো, কারণ প্রত্যেকটার দুইটা নিয়ম তো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দেখলাম, যে অব্যপ্য হেতু দোষও হলো না, অবৈধ চারিপদ ঘটিত দোষও হলো না। তো তৃতীয় নিয়ম অ্যাপ্লাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তৃতীয় নিয়ম অ্যাপ্লাই করে, তৃতীয় নিয়মের ক্ষেত্রে কি, যে পদ আশ্রয় বাক্যে মানে এসপিকে দেখতে হচ্ছে, তো প্রথমকার লাইনটাতে কি এম পদ তো কাজ হয়ে গেছে, এম পদ পাস পি, তো এ বচনের বিধা পদ কি অব্যপ্য, তো ঠিক আছে অব্যপ্য হলে তাকাবো, তো এ বচনের বিধা পদ কি অব্যপ্য, তবে সিদ্ধান্তের দিকে তাকাবো, তো পি পদটার নাম কি সাধ্যপদ। তো ভালো করে যে পদ আশ্রয় বাক্য ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মের ক্ষেত্রে এস আর পিকে দেখতে বলছে, তো এ বচনের বিধা পদ অব্যপ্য। তো মনে রাখবে দোষ তখনই হবে যদি এখানে আশ্রয় বাক্য অব্যপ্য আর সিদ্ধান্ত যদি ব্যাপ্য হয়, তবেই দোষ। তো এখানে অব্যপ্য, এ বচনে বিধপদ অব্যপ্য, ভালো করে তো সিদ্ধান্তটা এ বচন, কিন্তু এই বুদ্ধিবৃত্তিটা এখানেও কিন্তু বিধেয় স্থানে আছে, মানে এখানেও অব্যপ্য। তো ঠিকই তো আছে, পি পদটা তো নিয়ম পাস করছে, পি পদটা তো ক্লিয়ার আছে, এখানেও অব্যপ্য, এখানেও অব্যপ্য। এখানে যদি ব্যাপ্য হতো তবেই দোষ। তো নিয়ম কি বলছিল, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি মানে অব্যপ্য, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, মানে এখানে অব্যপ্য হলে এখানেও অব্যপ্য হতে হবে, এটাই নিয়ম। কথাটার মানে হচ্ছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি মানে কি অব্যপ্য, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটাই হচ্ছে মানে অরিজিনাল কথা। তো কথাটা ঘুরিয়ে আছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কথা তো ঠিকই বলছে। আর দোষ তাহলে কীভাবে বুঝবো, দোষ তখনই বুঝবো যে এখানে অব্যপ্য, সিদ্ধান্তে ব্যাপ্য হলে দোষ। তো ভালো করে দেবো, এখানে অব্যপ্য, সিদ্ধান্ত অব্যপ্য, তাহলে পি পদটা নিয়ম ক্লিয়ার আছে, তাহলে পি পদ ক্লিয়ার হয়ে গেল, এম পদও ক্লিয়ার, পি পদও ক্লিয়ার। এবার বাকি থাকলো দ্বিতীয় লাইন, এই জন্যই দ্বিতীয় লাইনটা দেখলাম। তো ভালো করে দেখো, দ্বিতীয় লাইনটাতে এস পদটা কি এবছর, এটাও হচ্ছে বিধেয় স্থানে আছে অব্যপ্য, অব্যপ্য। আর সিদ্ধান্তে দেখো ভালো করে উদ্দেশ্য স্থানে আছে এস পদটা, এটাও এ বচন, এ বচনে এই যে এটাও এ বচন, এটা উদ্দেশ্য স্থানে আছে ব্যাপ্য, মানে এখানে অব্যপ্য এখানে ব্যাপ্য, তার মানে এখানে অব্যপ্য আর এখানে ব্যাপ্য হলে দোষ। তার মানে কোন পদটা হলো এস পদটা, এস পদটার নাম কি পক্ষপদ, এই জন্যটা অবৈধ পক্ষদোষ। দেখো একই নিয়মের ক্ষেত্রে দুইটা দোষ ঘটতে পারে, অবৈধ সাধ্যদোষ, অবৈধ পক্ষদোষ। এর আগের যে লজিকটা করিয়েছি ভালো করে দেখো, ওই যুক্তিটার ক্ষেত্রে কি হলো, ওই যুক্তিটার ক্ষেত্রে অবৈধ সাধ্যদোষ ঘটলো, আর এই যুক্তিটার ক্ষেত্রে দেখো অবৈধ পক্ষদোষ। দেখো এখানে কিন্তু কোনো দোষ ঘটলো না, অন্য শুধু কি ঘটলো অবৈধ পক্ষদোষ। আশা করি ক্লিয়ার হয়ে গেলো, এইভাবে বাকি লজিকগুলো করতে হবে। অবৈধ খুবই সোজা, সিস্টেমেটিক একই, ঠিক আছে, অবৈধ পক্ষদোষ। এবার সংস্থান বার করতে হবে, সংস্থান বার করার সিস্টেম তো আমি বলেছি, আলটিমেটলি তিনটা লাইন তুলে নাও, তিনটা লাইন তুলে নিলাম। তারপর কি প্রথমকার লাইনে কী কী পদ আছে, এম পদ আর এই যে পি পদ, এম পদ, এই যে এম পদ আর পি পদ। তারপর দ্বিতীয় লাইনে কী পদ আছে, এম আর এস, এই যে এম আর এস। তৃতীয় লাইনে কী আছে, এস আর পি, এস আর পি। তারপর কি বলছিলাম, হেতুপদকে জোড়া দিয়ে দাও, এর ফলে যেটা আকার হবে সেটাই হচ্ছে সংস্থান। হেতুপদ কোথায় কোথায় আছে ভালো, এই যে হেতুপদ আর হেতুপদ, এই যে হেতুপদকে জোড়া দিলাম, জোড়া দেওয়ার ফলে যে ছবিটা বার হবে সেটাই হচ্ছে সংস্থান। তো সংস্থান মূর্তি আলাদা ক্লাস করিয়েছি লজিকের জন্য যেখানে লাগবে। তো সংস্থান ভালো করে দেবো, চারটা সংস্থান শিখিয়েছি। কী কী সংস্থান, যে এই যে ছবিটা বার হচ্ছে, আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলছিলাম ছবিগুলো, এই যে ছবিটা বার হচ্ছে, এই ছবিটা ভালো করে দেবো তৃতীয় সংস্থান, এই ছবিটা হচ্ছে তৃতীয় সংস্থান। তো চারটা সংস্থান ছবি মনে রাখতে হবে, না নামগুলো বলতে পারবে না যে প্রথম না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ, চারটার মধ্যেই বার হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিবে তখন তৃতীয় সংস্থান। সব লজিক ক্লাসগুলো করো, সব ক্লিয়ার হয়ে যাবে। তৃতীয় সংস্থান কমপ্লিট, সংস্থান বার হয়ে গেল। আর এবার হয়ে গেল দোষ হয়ে গেল, তাহলে দোষ হয়ে গেল অবৈধ মূর্তি হবে, বৈধ হবে না। এবার তিনটা বচন, এই তিনটা হয়ে গেল অবৈধ মূর্তি। তো এবার চলো বিচার তো একই সিস্টেম, যেভাবে আগের লজিকগুলো বিচার শিখিয়েছি একই বিচার, শুধু নামটা আলাদা হবে, বিচার একই। তাহলে বিচারে কি লিখবো, বিচারে লিখব যুক্তিটি একই সিস্টেমে বিচার। যদি ক্লাসগুলো করে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। যুক্তিটি কোন সংস্থান, তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থানের
অন্তর্গত। যখন যে সংস্থান হবে তখন সেটার নাম দিতে হবে অন্তর্গত। এবং তারপর কি দিতে হবে, তারপর দিতে হবে এখানে যে বচনগুলো বার হলো সেটার নাম দিতে হবে, যে বচনটা হয়েছে সেটা অবৈধ মূর্তি। এ এ তিনটা বচন নাম দিতে হবে, এই যে এ এ এ এ অবৈধ অবৈধ মূর্তি। ক্লিয়ার? দাড়ি। তারপর কি লিখতে হবে, যে দোষটা হয়েছে সেটার নাম দিতে হবে। বিচারটা মুখস্থ করবে, ঠিক আছে? আমি যেভাবে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে আশা করি ক্লাসগুলো করো, সব বুঝে যাবে। বলেই তো দিচ্ছি কোথায় কোথায়। যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট। ব্যাস, এখানে যে দোষ হবে সেটার নাম দিতে হবে, দিয়ে দিলাম। আগের যেগুলো দেখলে, আগেরটা যেটা দোষ হয়েছিল সেটার নাম, যেখানে যে লাইনটা ঘটেছে ভালো করে দেখো কোথায় কোথায় পরিবর্তন ঘটতেছে, হয়ে গেল। তারপর কি করতে হবে, তারপর দিতে হবে কারণ। কারণ কারণ দিয়ে কী দিতে হবে আশা করি বুঝে গেছো। কারণ দিয়ে ন্যায়ের নিয়মটা দিতে হবে। ন্যায়ের নিয়ম কোনটা দিব, যে নিয়মটার ফলে যে দোষটা ঘটলো এইটা দিতে হবে। যে পথ যে নিয়মটা আমি তোমাদেরকে দেখালাম, যে নিয়মটা লঙ্ঘন করলো সেই নিয়মটা এখানে দিতে হবে। প্রত্যেকটা লজিকে আমি সেইভাবেই শিখিয়েছি, যে নিয়মটার ফলে যে নিয়মটা লঙ্ঘন করেছে সেই নিয়মটা লিখতে হবে বিচারে, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্লাস করো, তবেই তোমার মাথার মধ্যে সব ঢুকবে। একটা ক্লাস করে বাকি লজিকগুলো মাথার মধ্যে ঢুকবে না, ঠিক আছে? সব ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ব্যাস, হয়ে গেল। নিয়মটা দিলাম। এবার নিয়ম দেওয়ার পর কী করবো, নিয়ম দেওয়ার পর কিন্তু লিখব। তাহলে শুরুতে কী দিতে হবে বিচারে, শুরুতে দিতে হবে যেটা যে সংস্থান ঘটছে দোষ হলে সেটা লিখতে হবে যুক্তিটি তৃতীয় সংস্থান। যেটা দোষ, যে মানে যদি দোষ হয় তার বিচারটা কিন্তু আলাদা, যেহেতু এগুলো দোষ হয়েছে তার বিচার আলাদা। যেটা দোষ হবে না তার বিচার যখন করাবো তখন আলাদা হবে, ঠিক আছে? যুক্তিটি তৃতীয় সংস্থানের অন্তর্গত এবং এই যে বচনগুলো বেরিয়েছে তার নামগুলো দিতে হবে এখানে। অন্য বচন হলে অন্য বচন দিতে হতো। এ অবৈধ মূর্তি, যে দোষ হয়েছে অবৈধ মূর্তি। যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট, যে দোষটা হয়েছে তার নামটা দিতে। এখানে যদি অবৈধ সাধু দোষ হতো তাহলে সেটার নাম দিতাম, অব্যবহিত দোষ হলে ওটাই নাম দিতাম। তো এটাই হলো অবৈধ পক্ষদোষ। তারপর কারণ দিয়ে ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এটাই তো ছিল এটা নিয়ম। এই নিয়ম লঙ্ঘন করলো বলেই তো এটা অবৈধ পক্ষদোষ ঘটলো, ওই জন্য এই নিয়মটা লঙ্ঘন, ওই নিয়মটা দিলাম। ক্লিয়ার হয়ে গেল? এবার কিন্তু এখানে মানে এই যে কথাটা তুমি বুঝতে পারলে, কোন লাইনটা দেখে তুমি বুঝতে পারলে দোষ হলো, যেটা দেখে তুমি বুঝতে পারলে যে দোষ হলো সেই কথাগুলোই এবার লিখে দেখাতে হবে। তুমি বুঝলে তো হবে না, এক্সামিনারকে বুঝাতে হবে যে তুমি কোন জায়গাটাতে আইডেন্টিফাই করেছো, ওই কথাটা এখানে লিখে দেখাতে হবে। তো কোন জায়গায় আমি বুঝলাম, এটাতে তো হলো না যে এই যে নিশ্চয়ই এই লাইনটা দেখে, আর এটা আমি তো শিখিয়েছি আলটিমেটলি কি এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় সিদ্ধান্ত। প্রত্যেকটা লাইনে বলেছিলাম প্রধান আশ্রয় বাক্য অপ্রধান সিদ্ধান্ত। হ্যাঁ, তারপর কি এটার আবার এই যে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান সিদ্ধান্ত, এই যে অপ্রধান আশ্রয় বাক্য আছে এটার আবার আরেকটা নাম আছে কি, এই যে এস শব্দটা কি, এস শব্দটা যেহেতু এখানে থাকে তাহলে এস শব্দটার নাম কি, এস শব্দটা পক্ষপদ, এই জন্য এটা আবার পক্ষ আশ্রয় বাক্য বলা হয়। আবার পি শব্দটা যেহেতু প্রথম লাইনে থাকে, এই যে পি মানে কি সাধ্য পদ, তো সাধ্য এই জন্য সাধ্য আশ্রয় বাক্য বলা হয়। সেগুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে? আশা করি সেগুলো পড়লেই হবে, বুঝতেই পারবে। তো ক্লিয়ার হয়ে গেল। এবার কিন্তু এখানে মানে যে কথাটা, যে লাইনটা দেখে বুঝতে পারলে যে অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থানে এই কথাটাই লিখতে হবে। অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থানে পক্ষপদ অব্যপ্য হয়েছে, অথচ ওই পদ, হ্যাঁ, বিধেয় স্থানে অব্যপ্য হয়েছে, অথচ ওই পদ সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থানে ব্যাপ্য হয়েছে।
যেখানে যেটা ঘটেছে আইডেন্টিফাই করে দিতে ব্যর্থ হয়েছে, ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং যুক্তিটি অবৈধ পক্ষদেশে দুষ্ট। ব্যাস, প্রত্যেকটা বিচার দেখবে সেমভাবে সেম, শুধু নামগুলো যেখানে যেটা ঘটেছে সেখানে সেটাই আইডেন্টিফাই করে দিতে হবে। আশা করি ওই কথাটাই হচ্ছে এখানে আমি এখন লিখব, ঠিক আছে? কিন্তু এখানে খুবই সোজা, সব ক্লাসগুলো করো, দেখো সব একদম ক্লিয়ার হয়ে যাবে মাথার মধ্যে। কিন্তু এখানে অপ্রধানাস্ত্র বাক্যে অপ্রধানাস্ত্র বাক্যের এ বচনে সাধ্য ও পক্ষপদ বিধেয় স্থানে থাকায় অব্যপ্য হয়েছে। এই ভাষাটা তোমরা অনেকভাবেই লিখতে পারো, হ্যাঁ, অব্যপ্য হয়েছে। অথচ এখানে ওই গোটা লজিকটাতে শুধু বিচার গোটাটা যদি 2 পেজে লেখো না, কখনোই 4 নাম্বার পাবে না, প্রত্যেকটাতে আলাদা আলাদা নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার করে, ঠিক আছে? তো বেশি বড় লিখে লাভ নেই। বিধেয় স্থানে থাকায় অব্যপ্য হয়েছে, অথচ ওই পদ বলতে কোন পদ? পক্ষপদ। ওই পদই সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। যেখানে যেটা ঘটেছে সেখানে সেটাই ব্যাপ্য হয়েছে, ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে। এই কথাটা লিখতে হবে, যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং অবৈধ পক্ষদোষে দুষ্ট। ব্যাস, লজিক কমপ্লিট। এই যে যেখানে দেখে তুমি বুঝতে পারো এটা দোষ হলো, কারণ এটা তো তুমি তখনই বার করতে পারবে, লজিকটা না বুঝলে তো এটা বার করতে পারবে না। আর এটা যদি বুঝে যাও তাহলে এই যেভাবে তুমি বুঝলে, যে মনের মধ্যে তোমার যুক্তিটা ঢুকেছে, তুমি যে বুঝতে পারলে লজিকটা হলো এরকম, দোষ হলো, তো সেই কথাটাই হচ্ছে এই বিচারে। শুধু যে দোষী হবে সেটার নামটা চেঞ্জ হবে, আর যে সংস্থান হবে তার নামটা চেঞ্জ হবে। তাহলে এখানে কি চেঞ্জ হলো? যুক্তিটি 3য় সংস্থানের অন্তর্গত, এখানে যাই সংস্থান হবে তার নাম দিতে হবে। তারপর কিন্তু অবৈধ মূর্তি, যুক্তিটি অবৈধ পক্ষদেশে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের, এই যে অপ্রধান আশ্রয় বাক্য মানে কি? এই যে অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের পক্ষপদ, হ্যাঁ, বিধেয় স্থানে থাকা অব্যপ্য হয়েছে, এখানে তাই লেখা আছে অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের কোথায়, হ্যাঁ, কিন্তু এখানে অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের পক্ষপদ বিধেয় স্থানে থাকায় অব্যপ্য হয়েছে, অথচ ওই পদই সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য থাকায় ব্যাপ্য হয়েছে। অথচ দেখো ওই পদই সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য থাকা ব্যাপ্য হয়েছে। ফলে কি? ফলে যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, যুক্তিটি অবৈধ এবং অবৈধ পক্ষদেশে দুষ্ট। বাকি আগের বিচারগুলো দেখো একই, কোথায় পরিবর্তন করছে নিজেরাই বুঝতে পারবে। ওই জন্য ভালো করে বিচারটা মুখস্থ করে নাও, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? একই সিস্টেমের লজিক। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল অবৈধ পক্ষদোষ, তোমাদের লজিক আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবার নেক্সট লজিকের জন্য অপেক্ষা করো। আর অবশ্যই মেইন ক্লাস যেগুলো আমার হয়ে গেছে, সাথে যা এক্সট্রা ক্লাস করা অবশ্যই করবে, কারণ এক্সট্রা ক্লাসের মূল লক্ষণ হচ্ছে পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক 100% যাতে দিতে পারো, ঠিক আছে? আমি এক্সট্রা ক্লাসও কিন্তু একদিকে ক্লাস চলছে এগোচ্ছে, আর একদিকে কিন্তু এক্সট্রা ক্লাস চলবে অধ্যায় ধরে, ঠিক আছে? তো যা এক্সট্রা ক্লাস করবো অবশ্যই তোমরা করবে, নাহলে কিন্তু বিপদে পড়বে। কারণ নোট ঘুরে আসে না, একমাত্র লজিকের প্রশ্ন ঘুরে আসে। তো লজিকের প্রশ্ন ঘুরে আসার জন্য আমি যা ক্লাস করাবো সেগুলো অবশ্যই করবে। মেইন ক্লাস
কন্টিনিউ চলছে এক্সট্রা ক্লাস। যেমন এখান থেকে আর একটা লজিক, এই যে এরপরে লজিক করাবো নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষ, ব্যাস লাস্ট লজিক। আর একটা লজিক করাবো কি, যে তোমাদের আর এক দুটো লজিক করালেই বেশ এখান থেকে একটা লজিক হবে তোমার, একটা সংক্ষিপ্ত ন্যায় লজিক করা দেবো, আর একটা করা দেবো হচ্ছে তোমার ইসের কি বলে ওই যেটাতে দোষ নাই। ব্যাস এই কটা লজিক করালেই এই অধ্যায় তোমাদের লজিক সম্পূর্ণ ফুল টিউশনটাই কমপ্লিট। এই অধ্যায় পঞ্চম অধ্যায় সবচেয়ে বড় অধ্যায় লজিক সবার প্রথম, এই যে নিরপেক্ষণে সবচেয়ে বড় আর টাফ, সবচেয়ে টাফ স্টুডেন্টদের কাছে। বেশিরভাগ স্টুডেন্ট এই অধ্যায়টা লজিক বুঝতে পারে না, আর আমার ক্লাস করলে সবাই বুঝতে পারবে, ঠিক আছে। তো সবচেয়ে বড় অধ্যায় কিন্তু আমি কিন্তু কমপ্লিট হওয়ার পথে করে দিচ্ছি তোমাদের, সবচেয়ে বড় অধ্যায় ফুল টিউশন পঞ্চম অধ্যায় পর্যন্ত। বাকি পরের যে অধ্যায়গুলো খুবই ছোট অধ্যায়, ওই লজিকও সোজা। সবচেয়ে বড় কঠিন লজিক হচ্ছে এই যে বচন অধ্যায়, তারপর বচনের বিরোধিতাতে যে এমসিকিউ লিখে দিয়েছি, ওখান থেকে যে দুই ধরনের প্রশ্ন আসে পরীক্ষা, একটা লজিকের প্রশ্ন, তো এমসিকিউ যে লিখে দিয়েছি সেগুলো কিভাবে মুখস্থ করবে সেগুলো দুইটা ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ওই ক্লাসগুলো করো, দেখো সহজ হয়ে যাবে তোমাদের কাছে প্রশ্নগুলো, ঠিক আছে। তারপর অমাধ্যম অনুমান বড় অধ্যায় লজিকের, নোটস তো হয়ে যাচ্ছে, মুখস্থ করে নিচ্ছ, ঠিক আছে, দিয়ে দিয়েছি। লজিক বড় অধ্যায়, বচন অধ্যায়, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ, সবচেয়ে বড় অধ্যায় লজিকের, এগুলো সব কমপ্লিটের পথে, ঠিক আছে। পঞ্চম অধ্যায় ফুল টিউশন রানিং। আর বাকি ক্লাসগুলো অবশ্যই করবে, আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার, ঠিক আছে। আরেকটা কথা, ছ্যাবলামও যদি কেউ মারো না, চ্যানেল থেকে 1 মিনিটও লাগে না আমি চ্যানেল থেকে আউট করতে, ঠিক আছে। কারণ যে স্যার, মনে রাখবে, যে স্যার ফ্রিতে ফুল টিউশন পড়াতে পারে তার কাছে তোমার একটা সাবস্ক্রাইবার দরকার নাই, তার কাছে তোমার একটা ভিউ দরকার নেই। কারণ তোমার একটা ভিউয়ে আমার 1 পয়সা কেন 0 পয়সাও আসে না, ঠিক আছে। আমার লক্ষ্য আলাদা। আমার লক্ষ্য হচ্ছে যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, যারা ফিলোসফিকে ভালোবাসে তাদের জন্য। আমার কোন খাটনি পড়ছে যে সারাদিন খাইটে ঘুটে তোমাকে টিউশন, আমি যদি এটা খাইটে আমি স্টুডেন্টদেরকে পড়াই, হাজার লাখ টাকা কামাই করতে পারবো। আশা করি তোমরা যেখানে পড়ো বা তোমাদের বন্ধুবান্ধব যেখানে টিউশন পড়ে, আশা করি তোমরা নিজেরাই জানো যে কয় ঘন্টা পড়ো আর কি শেখো আর কি বুঝো আর কত টাকা দিতে হয়। আর সেখানে এসে এখানে ফ্রি টিউশন পড়ে যারা বাজে মন্তব্য করো না, তাদের বললাম তো, তাদেরকে 1 সেকেন্ডও লাগে না আউট করতে চ্যানেল। ওই জন্য ভালো লাগলে ক্লাস করবে, নাহলে ক্লাস করবে না, ঠিক আছে।